জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সফলা একাদশী আপনারা কবে পালন করবেন? 15ই ডিসেম্বর না 16ই ডিসেম্বর? এবং এই একাদশী পালন কিভাবে করতে হয়, কি নিয়ম ইত্যাদি রয়েছে, সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার সাথে কি খেয়ে এই ব্রত করবেন বা ব্রত উপবাস ভঙ্গ করবেন, সফলা একাদশীর পালন মন্ত্র কি, পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা কবে সফল একাদশী ব্রতটি পালন করবেন, এছাড়াও একাদশী পালন করার নিয়ম কি, শুধু তাই নয়, সফল একাদশীর দিন অবশ্যই এই একটি বিশেষ ফুল আপনারা বাড়িতে আনুন। শ্রীকৃষ্ণের কৃপায় নতুন বছরে প্রচুর অর্থ আসবে। কি সেই ফুল, সেটিও আমি এন্ড অফ দ্য ভিডিও আপনাদের জানাবো। এছাড়াও সফলা একাদশীর ব্রত পালন করলে পারণ কখন করবেন, তার সময়সূচি কি রয়েছে, এছাড়াও এই একাদশীর দিন কোন 5টি কর্ম নিষিদ্ধ শাস্ত্র মতে, যারা একাদশী করছেন তারা তো ভুল করেও এই 5টা কর্ম করবেন না, যারা একাদশী করছেন না তারাও কিন্তু এই 5টা কর্ম এই দিন করবেন না। ঠিক আছে, এছাড়াও কোন খাবারগুলো গ্রহণ করা উচিত নয় বা কোন খাবারটি একান্তই এক কোণা হলেও একাদশীর দিন আপনারা গ্রহণ করবেন, সেটিও কিন্তু আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে জানাবো। সুতরাং বুঝতেই পারছেন, অনেকগুলো একাদশী সম্পর্কিত তথ্য আপনাদেরকে দিব। আমি আশা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু একটা ভাস্ট নলেজ গেইন করতে পারবেন। দেখুন, একাদশীর মূল কাজ কি? আপনারা তো অনেকে একাদশী করছেন, কিন্তু একাদশীর একটা মূল কাজ হচ্ছে নিরন্তর এই দিন ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন তাতে অসুবিধা নেই, কিন্তু ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন এই সফলা একাদশীর দিন আপনাদের মূল কাজ হয়। তাই প্রত্যেককেই বলবো যে এই কাজটা কিন্তু ভুলবেন না, ঠাকুরের নাম স্মরণ করা, বেশি বেশি ঠাকুরের বইপত্র পড়া, একটু নিজের ঠাকুর থানে গিয়ে বসা, এগুলো কিন্তু আপনাদের এদিনকার মূল কাজ। যাই হোক, প্রথমেই আপনারা জেনে নিন যে একাদশী সম্পর্কে আপনাদের মনে যে ডাউটটা রয়েছে যে আমরা 15ই ডিসেম্বর একাদশী পালন করব না 16ই ডিসেম্বর, সেক্ষেত্রে আপনাদের মধ্যে কনফিউজ তৈরি হচ্ছে। আমি পরিষ্কার করে বলে দিই, যারা ভারত থেকে বিলংস করছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন বা আসাম, ত্রিপুরা, তো সেক্ষেত্রে নির্দ্বিধায় এই সফল একাদশী পালন করবেন কবে? 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন। কিন্তু বিশ্বের এই সমস্ত হোল ওয়ার্ল্ডের বেশিরভাগ স্থানে এই সফল একাদশী পালন করতে হবে 15ই ডিসেম্বর সোমবার দিন। বিশেষ করে ইউরোপ মহাদেশের সকল দেশেই কিন্তু 15 ডিসেম্বর মানে 15 তারিখই কিন্তু এই সফল একাদশী পালন তাদেরকে করতে হবে। কিন্তু বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভিডিওটি আজকে দেখছেন, ঠিক আছে, তারা শুনে রাখুন, আপনারা কিন্তু 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন এই সফল একাদশী পালন করবেন। আচ্ছা, একাদশী করার পর পালনেরও কিন্তু একটা সময়সূচি রয়েছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষজনদের ক্ষেত্রে বলছি, প্রথমে শুনুন। আপনারা 16ই ডিসেম্বর তো ব্রত করলেন, মানে সফল একাদশী ব্রতটি করছেন, আপনারা কি করবেন পরের দিন, ঠিক আছে, পরের দিন অর্থাৎ আম, আহ, সকাল 6টা 19 মিনিট থেকে 9টা 45 মিনিটের মধ্যে বুধবার দিন, ঠিক আছে, পালন প্রক্রিয়া সমাপন করার চেষ্টা করবেন। টাইমটা আমি পুনরায় বলছি, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা কিন্তু 16ই ডিসেম্বর ব্রত পালন করবেন এবং তার পরের দিন মানে বুধবার দিন, ঠিক আছে, সকাল 6টা 19 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 45 মিনিটের মধ্যে পালনটা কিন্তু সেরে ফেলবেন। এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনারাও কিন্তু 16ই ডিসেম্বরেই ব্রত পালন করবেন এবং পালনের সময়টা হচ্ছে পরের দিন অর্থাৎ বুধবার সকাল 6টা 42 মিনিট থেকে শুরু করে 10টা 1 মিনিট পর্যন্ত। এই সময়টার মধ্যে বাংলাদেশের মানুষজনেরা কিন্তু পালন প্রক্রিয়া সমাপন করবেন। যাই হোক, আপনারা অতি অবশ্যই সফল একাদশীর দিন পারলে বিষ্ণুদেবের এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এর ফলে কি হয়, লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন এবং নতুন বছরে লক্ষ্মীনারায়ণের কৃপা কিন্তু আপনাদের উপর থাকবে। তবে অবশ্যই বছরের এটি শেষ একাদশী, সফল একাদশী কিন্তু প্রত্যেকেই পালন করবেন। যাই হোক, মন্ত্রটি হচ্ছে কি, ওম নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজ্ঞে হ্যাঁ, এই মন্ত্রটি যতবার ইচ্ছা সারাদিনে পাঠ করে যাবেন এই দিন। এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বাধ্য। তার কারণ এই সফল একাদশীর দিনে এই মন্ত্র জপ করলে কি হয় জানেন?
স্বয়ং প্রভু নারায়ণ অত্যন্ত আপনার উপর প্রীত হবেন এবং উনি দুহাত ভরে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আমি চেষ্টা করব মন্ত্রটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। যদি ভিডিও দেখে বুঝতে না পারেন, ডেসক্রিপশন দেখে আপনারাও এই মন্ত্রটি কপি করে নিতে পারেন। তথা এই দিন বিশেষ 5টি কাজ আপনাদেরকে বলে দিচ্ছি। সফলা একাদশীর দিন যারা একাদশী ব্রতটি করছেন তারা তো অবশ্যই করবেন, যারা একাদশী কোনো কারণে করতে পারছেন না তারাও কিন্তু এই উপায়গুলো করতে পারেন। এর ফলে কি হয়, মা লক্ষ্মী এবং তুলসী মাতার কৃপা দৃষ্টি আপনাদের জীবনে মানে এই নতুন বছরে আপনাদের সারাটা বছর কিন্তু আপনাদের সঙ্গে থাকবে, উনাদের ব্লেসিং থাকবে। নাম্বার 1 কি কর্ম করবেন? কর্ম নাম্বার 1 হচ্ছে এই দিন লাল বা হলুদ চূর্ণি বা কাপড় তুলসী গাছে নিবেদন করার চেষ্টা করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে। দ্বিতীয় নম্বর কর্মটি হচ্ছে তুলসী গাছে সফলা একাদশীর দিন কাঁচা দুধ অর্পণ করবেন। শ্রেষ্ঠ কর্ম এগুলো কিন্তু। নাম্বার 3 মৌলি সুতোতে হলুদ মাখিয়ে 11টি গিঁট দিয়ে তুলসী গাছে বেঁধে দিবেন এই সফলা একাদশীর দিন। নাম্বার 4 এই দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় এবং দিনের বেলাতেও তুলসী মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ অবশ্যই ধূপ প্রজ্বলিত করবেন। নাম্বার 5 কর্মটি হচ্ছে এই দিন 5টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করবেন এবং সেটি প্রভু নারায়ণকে ভক্তি সহকারে নিজের যে কোনো একটি মনস্কামনা রেখে উনার চরণে নিবেদন করবেন। সাথে তুলসী মঞ্জুরি, নবীন তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পিত করবেন। এর ফলে আপনি যে একটি মনস্কামনা রাখবেন সেটা ডেফিনেটলি কিন্তু পূর্ণ হবে। এছাড়াও একাদশীর দিনে যারা একাদশী কোনো কারণে পালন করতে পারছেন না বা হয়তো যারা পালন করছেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি ভুল করেও এই দিন কিন্তু আমিষ আহারটি গ্রহণ করবেন না। আপনি হয়তো বাইরে রয়েছেন, একাদশী করতে পারছেন না, তো পুরুষ মহিলারা বা যারা হয়তো একাদশী এখনো ধরেননি, ঠিক আছে, আপনারা করছেন না, তবুও বলবো যে একাদশীর দিনগুলোতে এই মানে আমিষ জাতীয় কোনো খাবার গৃহে না রন্ধন করাও ভালো, না গ্রহণ করাও ভালো। এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে ভালো একটা এফেক্ট ফেলে না, আমাদের মানসিকতার মধ্যেও মানসিকতাটাকে দূষিত করে দেয়। এবং স্নান করার সময় শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান কিন্তু এদিন দিতে নেই। যারা বিশেষ করে একাদশী পালন করছেন তাদের বলছি আপনারা কিন্তু সাবান, শ্যাম্পু মাথায় এদিন দিবেন না, তেল মাখবেন না এবং কোনোভাবেই চুল, নখ, দাড়ি এগুলো যেগুলো হচ্ছে ক্ষৌর কর্ম এগুলো কিন্তু একাদশীর দিন করতে নেই। মদ্যপান করা, ধূমপান করা বা কোনো দেখবেন ওই গুটকা পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য যেগুলো, সেগুলোও কিন্তু এদিন গ্রহণ করা উচিত নয়। এছাড়াও পরিবারের সদস্যের সাথে ঝুট ঝামেলা, অশান্তি, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া, কারোর মনে হয়তো দুঃখ দিয়া কথা বলে দিলেন, অশান্তি করলেন, মুখে অশ্রাব্য কথাবার্তা বললেন, এগুলো কিন্তু একাদশীর দিন করতে নেই। প্রভু নারায়ণ এতে কিন্তু আশীর্বাদ করেন না, মা লক্ষ্মী কিন্তু ঘর ছাড়া হয় এইসব কারণে, ঠিক আছে। এছাড়াও নিরীহ কোনো প্রাণীদেরকে হত্যা করা, এমনকি প্রকৃতিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা একাদশীর দিন, ঠিক আছে, করতে যাবেন না। অবশ্যই যারা এই সফলা একাদশী মেনে চলতে পারবেন তারা কিন্তু ভুল করেও পঞ্চরবি শস্যটি কিন্তু খাবেন না। আমি ওই বিষয়ে একটু পরে বলছি যে পঞ্চরবি শস্য কি কি নিয়ে হয় বা এই খাবারগুলো কি কি, তবুও বলে রাখছি যারা জানেন ইতিমধ্যে তাদের জন্য বলছি পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার কিন্তু একাদশীর দিন কখনোই গ্রহণ কিন্তু করতে নেই। আচ্ছা, এরপর ভিডিওটির আমি দ্বিতীয় অংশে আলোচনা করব যে কিভাবে আপনারা খুব সহজ নিয়মে এই সফলা একাদশী নিজের ঘরে বসেই পালন করতে পারেন। প্রথমত একাদশীর আগের দিন রাত্রি 11টার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্ত মঞ্জন অবশ্যই করে নেবেন। এই দিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না, অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিনও, ঠিক আছে। একাদশীর আগের দিন মানে কি বলতে চেয়েছি, যারা 15ই ডিসেম্বর একাদশী পালন করবেন তার আগের দিন অর্থাৎ হচ্ছে 14ই ডিসেম্বর। যারা 16ই ডিসেম্বর একাদশী পালন করছেন তার আগের দিন মানে হচ্ছে 15ই ডিসেম্বর, অর্থাৎ ঠিক একাদশীর আগের দিনও নিরামিষ খেতে হবে। একাদশীর দিনও মানে যারা হয়তো একাদশী করছেন না তারা তো অবশ্যই নিরামিষ খাবেন। আর যারা একাদশী করছেন, সব থেকে শাস্ত্র বলছে যে নির্জলা একাদশী করা সব থেকে শুভ বলে মনে করা হয়। এবং একাদশীর পরের দিন আপনারা পালন করলেন, ব্রত উপবাস ভঙ্গ করলেন, কিন্তু এই দিনও কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না, এদিনও কিন্তু নিরামিষ আহারের মধ্যেই থাকবেন। আচ্ছা, এখানে একটি বিষয় হচ্ছে এই যে একটু আগে আপনাদেরকে বললাম যে পঞ্চ রবি শস্য গ্রহণ করতে নেই,
শাস্ত্রমতে বর্জনীয়। তাহলে এই পঞ্চরবিশেষ্য খাবারগুলো কি কি? ঠিক আছে, নাম্বার 1, ধান জাতীয় খাবার। আচ্ছা, ধান জাতীয় খাবারের মধ্যে কি কি আসছে দেখুন, যেমন ধরুন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, এগুলো তো ধান বা খিচুড়ি, ঠিক আছে, এগুলো ধান জাতীয় খাবার, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই পঞ্চরবিশেষ্য। নাম্বার 2, গম জাতীয় বা আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট, এগুলো কিন্তু আটা বা ময়দা জাতীয় খাবার, গ্রহণ করতে নেই। 3 নাম্বার হচ্ছে যব, ভুট্টা জাতীয় খাবার, ছাতু, খই, রুটি, গ্রহণ করতে নেই। এবং 4 নাম্বার হচ্ছে ডাল জাতীয় খাবার। ডালের মধ্যে কি পেয়ে যাচ্ছেন? মুগ ডাল পেয়ে যাচ্ছেন, মুসুর ডাল পেয়ে যাচ্ছেন, মাসকলাই, তারপরে আপনার কি বলে খেসারি। যদি সবজির মধ্যে বলি, বরবটি, সিম, মটরশুঁটি, এগুলো কিন্তু একাদশীর ক্ষেত্রে কখনোই গ্রহণ করবেন না, বর্জনীয় শাস্ত্র মতে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কি তৈল জাতীয় যে খাবারগুলো হয়, যেমন সরিষার তেল, সোয়াবিন তেল, তিলের তেল, শ্যামা চালও কিন্তু একাদশীর ক্ষেত্রে নিষিদ্ধ শাস্ত্র মতে। তাহলে বুঝতে পারছেন, এগুলো কিন্তু একাদশী পালন করুন বা নাই করুন, এই দিন কিন্তু গ্রহণ করতে নেই। ঠিক আছে, এগুলো বর্জনীয়। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে এই সফল একাদশী পালন করতে চান, সেটাকে সব থেকে উত্তম এবং আদর্শ বলে মনে করা হয়। আচ্ছা, যে যে সবজি বা খাবারের নামগুলো করলাম, ওগুলো ছাড়াও কিন্তু একাদশীর দিন আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। যেমন শিম, বরবটি, বেগুন, গাজর, পটল, মাসকলাই, ঠিক আছে, সকল প্রকার শাক, কলমি শাক হতে পারে, গেটে শাক, ঠিক আছে, শুশনি শাক, তারপরে আপনার ওই শাককে কি বলে, পুনকা শাক, ঠিক আছে, লাল শাক, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। বাঁধাকপি এই দিন কিন্তু গ্রহণ করতে নেই। শুধু তাই নয়, একাদশীর দিন মাছ, মাংস, ডিম, মাশরুম, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। দেখুন, এখানে ছত্রাক বা মাশরুমের কথা কেন বলেছি? একটাই কারণে, মাশরুমটা হচ্ছে একটা তামসিক খাবার। যে খাবার, শাস্ত্র বলছে, যে খাবার খেলে শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, ঠিক আছে, যে খাবার খেলে শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, সেই খাবারটা কিন্তু তামসিক খাবারের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, একাদশীর দিন এই ছত্রাক বা যেটাকে বলা হয় ওই আপনার মাশরুম, ঠিক আছে, মাশরুমটা কিন্তু খেতে নেই। এছাড়াও চা বলুন, পান বলুন, বিড়ি, কফি, সিগারেট, এগুলোও কিন্তু বর্জনীয়। শুধু তাই নয়, এদিন আমি আগেই বললাম, জুয়া খেলা, লটারি কাটা, কোনো অবৈধ কাজকর্ম করা, কারোর সাথে মিথ্যা কথা বলা, পরনিন্দা পরচর্চা করা, কাউকে টাকা পয়সা ধার দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা, এইরূপ ক্রিয়াগুলোর থেকেও কিন্তু আপনারা যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন একাদশীর দিন। তবে পার্টিকুলার ভাবে কিছু এমন সবজিও রয়েছে, যারা ধরুন একেবারেই নির্জলা উপবাস করতে পারবেন না, যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও আপনার একাদশী করতে পারেন। কিছু খেয়েও একাদশী করা যায়, যেমনটা নয় যে একাদশী ভঙ্গ হয়ে যায়, তা নয়। ভগবানের কাছে নিজের মনটা সমর্পিত করে দিলে সবকিছু ব্রত করা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একাদশীর দিন কি খেতে পারেন সেটা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। মিষ্টি আলু বলুন, ফুলকপি বলুন, মিষ্টি কুমড়ো, কাঁচা পেঁপে যেটা হয়, শসা, লেবু, যে কোনো ফল, এগুলো কিন্তু গ্রহণ করা যায়। কি কি খাবেন আমি আরো ইলাবরেট করবো একটু পরে, শুধু আপনারা মন দিয়ে বিষয়গুলো জেনে রাখুন। যাই হোক, যারা সফলা মানে এই একাদশী কোনো কারণে করতে পারবেন না, কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই এই সফলা একাদশীও কিন্তু খুব সুন্দরভাবে বিউটিফুলি আপনারা কিন্তু এই একাদশী পালন করতে পারেন। যাই হোক, একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের ফল আপনারা কিন্তু, যে কোনো ধরনের ফল আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন একাদশীর দিন। আপনারা জল, আচ্ছা, অনেকেই বলে জলটা কি কাঁচা জল খাবো? না, জলের মধ্যে অল্প মিছরি মিশিয়ে খাবেন কাঁচা জলটা একাদশীর দিন। বা মানে যারা হয়তো ওই দেখবেন ওই একেবারেই মানে নির্জলা যে উপবাসগুলো হয়, সেগুলোতেও কিন্তু যদি একদম থাকতে না পারেন, তো সেক্ষেত্রে জলের সঙ্গে একটু মিছরি মিশিয়ে গ্রহণ করতে পারেন, দোষটা লাগে না এতে। আচ্ছা, এছাড়াও কি গ্রহণ করতে পারেন? দুধ, কেশর দুধ, হলুদ দুধ, ঠিক আছে, দুধের মধ্যে অল্প কেশর মিশিয়ে, হলুদ মিশিয়ে মানে জাফরান, ঠিক আছে, তারপরে আপনার মিছরি দিয়ে ওই দুধ কিন্তু গ্রহণ করতে পারেন। এছাড়াও কাজু বাদাম বলুন, কাঠবাদাম বলুন, তারপরে যেটাকে বলা হয় ওই বাদাম ভুনা, ওটা গ্রহণ করতে পারেন।
আলু কুমড়ার কোনো সবজি করতে পারেন ঘরে রান্না, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, তারপরে আলুর পায়েস, ঠিক আছে, এইগুলো বা আলুর চিপস, ঠিক আছে, এইগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করা যায়, অসুবিধা নেই। এছাড়াও একাদশীর দিন প্রাতঃ স্নান করবেন, মানে সকাল সকাল স্নান করতে হয় এদিন। বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে পুষ্প তুলসী পত্র নিবেদন করবেন। আচ্ছা, এগুলো কিন্তু আপনাদের কাজ। যত ঠাকুরের নাম করবেন একাদশীতে, ততই মনের দেখবেন মনোবল পাবেন। যাই হোক, একাদশীর দিন ভগবদ গীতা পাঠ করতে পারেন, এবং একাদশীর যেটি প্রধান ব্রতকথা, সেই ব্রতকথা কিন্তু অবশ্যই প্রত্যেকেই শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয়। তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা পারণের দিন, গৃহে তো রন্ধন তো করবেন, বাকি যে সদস্যরা রয়েছে রান্না তো করবেন। তো সেই ক্ষেত্রে বলবো, রান্নার ক্ষেত্রে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন, কিন্তু সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু করবেন না, বর্জনীয়। কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চ রবি শস্যের অন্তর্গত। তবে এই রান্নার ক্ষেত্রে সাদা লবণও কিন্তু ব্যবহার করতে নেই। শাস্ত্র মতে বলা হয়, যে কোনো পুজো অনুষ্ঠানের ক্ষেত্রে, মাঙ্গলিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে, একাদশীর ক্ষেত্রে সব থেকে বিশেষ যে লবণ, সেটি হচ্ছে সৈন্ধব লবণ, রক সল্ট বলা হয়, অনেকেই দেখবেন পিঙ্ক সল্ট নামেও চিনে, ঠিক আছে। এই লবণটি কিন্তু ব্যবহার করতে পারেন, এটি কিন্তু সব থেকে আদর্শ এবং খুবই উচ্চমানের, ঠিক আছে, পবিত্র লবণ বলা হয় পিঙ্ক সল্ট। এটি কিন্তু আপনারা গ্রহণ করবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন, সেটা অবশ্যই পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে, যেমন অন্ন বা কৃষ্ণ প্রসাদ বা রুটি, ছাতু গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করবেন। এবং একাদশী ভঙ্গের সময় অবশ্যই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। একাদশীর পারণ মন্ত্রটি বলার আগে একটা বিষয় বলে রাখি, আপনারা ধরুন 16ই ডিসেম্বর, যারা ভারত থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, তারা তো উপবাস করলেন 16ই ডিসেম্বর। তাহলে 17ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর আপনারা কি করছেন? পারণ প্রক্রিয়া করছেন। তো পারণের আগে ভগবানের সেবা আরতি করার পর আপনারা যখন পঞ্চরবি শস্য মুখে তুলবেন, ঠিক তার আগে এই মন্ত্রটি, পাওয়ান মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন 3 বার। তারপরে অন্নপ্রসাদ মুখে তুলবেন। এটা হচ্ছে ব্রত ভঙ্গ করার নিয়ম একটা। তো যাই হোক, মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এটি হচ্ছে পারণ মন্ত্র। এই পাওয়ান মন্ত্রটি উচ্চারণ করবেন 3 বার, তারপরে উপবাসটি ভঙ্গ করবেন পঞ্চরবি শস্য খেয়ে। যদি পঞ্চরবি শস্য না খান, সেক্ষেত্রে অনেকেই দেখুন পুরীতে গেছেন, তো জগন্নাথ প্রভুর যদি কোনো মহাপ্রসাদ থাকে, সেটি খেয়েও কিন্তু ভঙ্গ করতে পারেন। এছাড়াও একাদশীর দিন চা বা কফি খাওয়া নিষিদ্ধ, ঠিক আছে। যাদের গলাতে প্রবলেম রয়েছে, এই ঠান্ডার মরশুম, যারা একটুতেই কাশছে, ঠান্ডা লেগে আছে, তারা করতে পারেন কি, গরম জলে আদা ফেলে সেই জলটা কিন্তু গ্রহণ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু চা কফি খেতে যাবেন না, কারণটা আমি একটু পরে বলছি। যাই হোক, অবিবাহিত মহিলারা বা বিবাহিত মহিলারা, অর্থাৎ যাদের স্বামী জীবিত, তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন? এই বিষয়ে অনেকের ডাউট রয়েছে, আমি বহুবার বলেছি, তবুও ডাউট রয়েছে। এক্ষেত্রে বলবো, অবশ্যই একাদশী ব্রত ছোট থেকে বড় সবাই করতে পারে। আপনার স্বামী জীবিত রয়েছে, আপনি আপনার স্বামীর আয়ুর জন্য একাদশী ব্রত পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা অবিবাহিত মহিলা রয়েছেন, অবিবাহিত পুরুষ রয়েছেন, তারাও কিন্তু একাদশী করতে পারেন, কোনো সন্দেহ নেই, আপনারা করতে পারেন। আচ্ছা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? প্রত্যেকটা একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন, এটা শ্রীকৃষ্ণের মুখনিসৃত কথা। এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে হ্যাঁ, অসুচ অবস্থায়, শরীর যখন থাকে অপবিত্র, তো সেক্ষেত্রে ভগবানকে স্পর্শ করে পুজোটা করবেন না। বাকি একাদশীর সমস্ত নিয়ম কিন্তু আপনারা মেনে চলতে পারেন। শুধু তাই নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বামপস্থ সকল শ্রেণীর মানুষেরাই একাদশী ব্রত কিন্তু পালন করতে পারেন। এরপর তৃতীয় প্রশ্নটি একটি এসেছিল, আচ্ছা, যাদের খুবই চায়ের নেশা রয়েছে, এরপর বিষয়টা আমি আসছি। তারা আমাকে প্রশ্ন করেছিল যে আমরা কি লিকার চা খেতে পারবো? তো সেক্ষেত্রে বলবো, কখনোই না। একাদশীর ক্ষেত্রে চা কফি এগুলো কিন্তু বর্জনীয়, ঠিক আছে। দেখুন, যদি কোনো আপনাদের শারীরিক জটিলতা থাকে, সর্দি কাশির ধাত রয়েছে, সেক্ষেত্রে আমি আগেই বললাম, গরম জলে আদা মিশিয়ে খেতে পারেন, চা কফি কিন্তু নয়। চা কফি খেলে কি হয়, শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়। আমি ভিডিওর টপে একটু বলেছিলাম কি, যে মাশরুম খাবেন না, কেন? তামসিক খাবার। এবং মাশরুম খেলে কি হয়, শরীরে উত্তেজনা তৈরি হয়। সেক্ষেত্রে একাদশীর ক্ষেত্রে বা মাঙ্গলিক কাজকর্মের ক্ষেত্রে মাশরুম কিন্তু বর্জিত।
ঠিক তেমনি এই চা বা কফি এগুলো খেলেও শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, শরীরটা হিট হয়, শরীর গরম হয়। চা কফির মধ্যে দেখবেন ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে। এটা কিন্তু এক প্রকার নেশা, বলতে পারে যে নেশার দ্রব্য। একাদশীর ক্ষেত্রে বা মাঙ্গলিক অনুষ্ঠানে চা কফিকে এই জন্যই বর্জন করা হয়েছে, এই ক্যাফিন নামক উপাদানটি থাকার জন্য। কখনোই কিন্তু গ্রহণ করতে নেই। আচ্ছা, এরপর আমরা জেনে নিব, আমি প্রথমেই বলেছিলাম যে সফলা একাদশীর দিন একটি বিশেষ ফুল আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসুন। নতুন বছরে অপরচুনিটি আসবে, সাকসেস আসবে, সফলতা আসবে, টাকা পয়সা প্রচুর আসবে, ভগবানের ব্লেসিং পাবেন। দেখুন, পদ্মপুরাণ অনুসারে আপনারা যে কোনো সুন্দর বা সুগন্ধিযুক্ত ফুল অবশ্যই এই সফলা একাদশীর দিন প্রভু নারায়ণকে অর্পণ করুন। ঠিক আছে? তবে হ্যাঁ, বর্ণহীন, গন্ধহীন বা অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল কখনোই আবার প্রভুকে নিবেদন করতে যাবেন না। ঠিক আছে? এছাড়াও অনেকেই দেখবেন ফুলের কুঁড়ি তুলে নিয়ে চলে আসে। এটা কিন্তু পাপ কর্ম। আপনি একটা গাছের গাছ হচ্ছে মা, আর সেই মায়ের কাছ থেকে ওই ফুল সন্তানটা জন্ম হয়নি, তার আগেই কুঁড়ি অবস্থায় তুলে নিয়ে আসছেন। এটা কিন্তু পাপের কর্ম, পাপ কর্ম শাস্ত্র বলছে। কখনোই ফুলের কুঁড়ি তুলতে নেই। বিষয়টা মাথায় রাখবেন। যারা ফুলের কুঁড়ি তুলে এনে ঠাকুরের সেবাতে দেয়, সেই সেবা ভগবান কিন্তু গ্রহণ করে না, শাস্ত্র বলছে। সেই সেবা কিন্তু ভগবান নেয় না, সেই পুজোটা গ্রহণ করে না। কখনোই কুঁড়ি অবস্থায় ফুলকে তুলে নিয়ে আসতে নেই। জীবনে ঘোর পাপ লাগে, গ্রহ দশা সৃষ্টি হয়ে যায়। এবং শাস্ত্র মতে কিছু ফুল রয়েছে, সেগুলো কিন্তু কখনোই শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণকে নিবেদন করতে নেই। ঠিক আছে? এই ফুলগুলো ভগবান গ্রহণ করেন না। যেমন ধুতুরা ফুল, রক্তকরবী, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, এই সমস্ত ফুল কিন্তু কখনোই ভগবানকে অর্পণ করতে নেই। আর যে সমস্ত ফুল ভগবান অতি প্রিয়, যেমন হচ্ছে মাধবীলতা, কৃষ্ণকলি, হ্যাঁ, কদম ফুল, চন্দন, আম, আম, জবা ফুল, টগর ফুল, এই সমস্ত ফুল আপনারা কিন্তু ভগবানকে অনায়াসে দিন অর্পণ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন, ভুল করেও একাদশীর দিন বা প্রভু নারায়ণের, শ্রীকৃষ্ণের, গোপালের, প্রভু রামের পুজোতে যে ফুলগুলো বললাম, যেমন ধুতুরা, রক্তকরবী, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, এগুলো কিন্তু কখনোই ভগবানকে নিবেদন করবেন না। তাহলে বিশেষ ফুল কি? যে কোনো হলুদ ফুল ভগবানের খুব প্রিয়। প্রভুকে কি বলা হয়? পীতাম্বরীনাথ বলা হয়। এই দিন আপনারা প্রভুকে হলুদ ফুল দিন। হলুদ হলুদ রং ভগবান খুব পছন্দ করেন। ঠিক আছে? আপনারা কদম, চন্দন, জবা, টগর, কৃষ্ণকলি, মাধবীলতা এগুলো দিন প্রভুকে, উনি কিন্তু বেজায় প্রসন্ন হবেন। এই দিন আপনারা কি করতে পারেন? সফল একাদশীর দিন নিজের ঘরে একটি ফুলের গাছ, ঠিক আছে, লাগাতে পারেন। সাদা ফুলের গাছ লাগাতে পারেন, হলুদ ফুলের গাছ লাগাতে পারেন। যাদের বাস্তুর সমস্যা রয়েছে তাদেরকে বহুবার বলেছি আমি যে আপনারা ঘরের মধ্যে অপরাজিতা ফুলের গাছ লাগান, বাস্তুদোষ দূর হয়ে যাবে। ঠিক আছে? ঘরে মানি প্ল্যান্ট লাগান, অর্থ আসবে। তো এই ক্ষেত্রে এই গাছগুলো লাগাতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না, আর এখানে সমাপ্ত করছি। এই ভিডিও রিগার্ডিংস যদি আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের উত্তর দিয়ে চেষ্টা করি। যদি কমেন্টে উত্তর না পান, আমি বলে রাখছি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। সেই মেসেজগুলো কিন্তু আমি প্রত্যেক দিন রাত 8টার পর ফাঁকা থাকি, তখন কিন্তু আমি দেখি। আর একটা বিষয় বলে রাখি, যারা হস্তবিচার করাতে চাইছেন আমাকে দিয়ে, যারা জন্মকুষ্টি বানাতে চাইছেন নিজের সন্তান সন্ততির, পিতা মাতার, স্বামী স্ত্রীর, তারা কিন্তু অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি 200 পৃষ্ঠার রঙিন কুষ্টি প্রদান করে থাকি। সেই কুষ্টির মধ্যে জাতক বা জাতিকার সারা জীবনের একটা কিন্তু বিষয়ে লেখা থাকে। তার জীবনে কোনো রোগ, বড় ধরনের অপারেশন যোগ আছে কিনা, কোনো বড় ধরনের রোগ জ্বালা আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কিনা, বিবাহ জীবনটা কেমন থাকবে, পড়াশোনা কেমন হবে, একটা জাতক বা জাতিকার জীবনে কি কি আছে না নেই, সেই সমস্ত কিছু কিন্তু ওই প্রিমিয়াম কুষ্টির মধ্যে বর্ণিত করা থাকে। সেটি কিন্তু আমি পিডিএফ ফাইলে প্রদান করি। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া রয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টান করে রাখবেন। এরকমই সব নতুন নতুন
জ্ঞানবর্ধক ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।